মাঝরাতে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচার প্রচারণা। পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন। ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি সিইসির। কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণে রাখতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান। পলিটিক্যাল পার্টিরাও যাতে তাদের অনুসারীদের এবং প্রার্থীরাও যাতে তাদের সমর্থকদের নিয়ন্ত্রণে রাখেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত বেগম জিয়ার। কেন্দ্র দখল ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান। বিএনপি নির্বাচনে শেষ পর্যন্ত থাকে কিনা এখনো সংশয় আওয়ামী লীগের। নেতারা বললেন, বিতর্কিত হলে দায় নিতে হবে সবাইকে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে তালিকাভুক্ত সন্ত্রাসী ধরতে মাঠে যৌথ বাহিনীর দায়িত্ব পালন করলে সহিংসতা এড়ানো সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। 31st নাইটকে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই ব্রিফিংয়ে ডিএমপি। সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না, নিষিদ্ধ বৈধ অস্ত্র বহনও। এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকে তৈরি গ্রেনেড দিয়ে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে জেএমবি। কাঁচামাল কেনা হচ্ছে কালোবাজার থেকে। নজরদারির অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা। প্রার্থীদের প্রতিশ্রুতি আর একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে আজ মাঝরাতে শেষ হচ্ছে টানা 2 সপ্তাহের পৌর নির্বাচনী প্রচার। আর তাই শেষ সময়টুকু কাজে লাগাতে ব্যস্ত হয়ে ছুটছেন প্রার্থীরা। এদিকে পৌর নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা রোধে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়। আমাদের রিপোর্টার এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থী ও ভোটারদের আনাগোনায় মুখর নারায়ণগঞ্জের সোনারগাঁও ও তারাবো পৌরসভা। প্রতিটি পাড়া মহল্লায় শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে চলছে ভোট প্রার্থনা। সরকার এখানে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তার বিধান করেছে, তাতে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমরা আশাবাদী। পৌরসভার এই জনগণ বিএনপির সাথে ছিল, বিএনপির সাথে আছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে এবং বিপুল ভোটে জয়লাভ করবে বিএনপি। প্রচার প্রচারণার শেষ দিনে দম ফেলার সময় পাচ্ছেন না নরসিংদী পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ঘুরছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। ব্যস্ততা কমেনি প্রার্থীদের কর্মী ও সমর্থকদেরও। এ পৌরসভায় মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রধান দুদলের প্রার্থীর মধ্যে। প্রচারণার সময় শেষ হচ্ছে, তাই সুনামগঞ্জের পৌরসভাগুলোতে এখন প্রার্থীদের মহাব্যস্ততা। ভোটারদের মন জয়ে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকার প্রতিটি পাড়া মহল্লায় ঘুরছেন। নানা অভিযোগ ও পাল্টা অভিযোগ থাকলেও ভোট গ্রহণ সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। নিরপেক্ষভাবে সবকিছু চলে, আমি ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে আমি মনে করি। সুনামগঞ্জ পৌরসভার যে ধারাবাহিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এমন প্রার্থীকে আমরা এই পৌরসভায় নির্বাচিত করতে চাই। সাবিত সারওয়ার, সময় সংবাদ। আর ঘণ্টাখানেক পরই শেষ হচ্ছে প্রচার প্রচারণা। এই মুহূর্তে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ এবং ঝালকাঠির নলছিটি পৌর এলাকায় আছেন সহকর্মী ফিরদাস। শেষ ঘন্টার প্রচার প্রচারণার খবর জানতে যাচ্ছি তাদের কাছে। প্রথমে ত্রিশালে যাচ্ছি হারুনুর রশিদের কাছে। হারুন। ধন্যবাদ সৌমিত্র। আসলে আপনি জানেন যে আজ মধ্যরাত ঠিক 12টায় প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। পৌর নির্বাচনের যে গত 14 তারিখ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছিল সেটি আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে। তার অল্প কিছুক্ষণ বাকি রয়েছে, কিছুক্ষণ পরেই আসলে এই প্রচারণা শেষ হবে। তো আমরা দেখেছি যে আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায়। এই ত্রিশাল পৌরসভায় যারা মেয়র এবং কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন
তারা আসলে আজকে দিনভর প্রচারণা করেছেন এবং শেষ মুহূর্তের প্রচারণা তারা জোরে সোরে করেছেন। আমরা দেখেছি যে এখানে বেলা রাত 9টার দিকে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির যারা প্রার্থী রয়েছেন মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা তাদের প্রচারণা শেষ করেছেন। এখানে আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন জাহিদুল ইসলাম জুয়েল সরকার এবং বিএনপি থেকে নির্বাচন করছেন আমিনুল ইসলাম সরকার। আর এখানে স্বতন্ত্র আরেকজন প্রার্থী রয়েছেন বর্তমান মেয়র এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ABM আনিসুজ্জামান। তারা আসলে মধ্যরাতে প্রচারণা শেষ হওয়ার সময় থাকলেও আসলে 9টা এবং 10টার মধ্যেই তারা তাদের প্রচার কার্য শেষ করে এখন তাদের বাসায় অবস্থান করছেন। আমরা তাদের কাছে গিয়েছি এবং তারা দেখেছি যে তারা আসলে তাদের প্রচারণা শেষ করে তারা প্রচারণা শেষ করে তাদের অবস্থান নিচ্ছেন এবং কর্মীদের সাথে পরবর্তী কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা করছেন। বর্তমানে এই পৌরসভায় আসলে রাস্তাঘাটগুলো অনেকটা ফাঁকা হয়ে গেছে, মানুষজন আসলে বাসা বাড়িতে চলে গেছেন এবং মেয়র প্রার্থীরা যেভাবে প্রচারণা শেষ করেছেন ঠিক তেমনিভাবে কাউন্সিলর প্রার্থী যারা রয়েছেন তারাও শেষ করেছেন। এবং এই পৌর এলাকাতে আসলে আমরা দেখেছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আর্মড পুলিশ মোতায়েন রয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা রয়েছে। তো এই ছিল আসলে এই ত্রিশাল পৌরসভার প্রচারণার সর্বশেষ খবর। এখন আমি চলে যাচ্ছি জালকাঠির নলছিটিতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফিরদৌস সোহাগ। হারুন, আপনাকে ধন্যবাদ। সৌমিত্র, আমরা শুনছিলাম ময়মনসিংহের ত্রিশালের পৌর নির্বাচনের খবর। আমি আছি ঝালকাঠির নলচিঠি পৌর এলাকায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি পৌর এলাকার বাস স্ট্যান্ড এলাকায়। এখানে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা আর মাত্র 50 মিনিট বা 55 মিনিটের মতো বাকি থাকলেও আমরা এখানে দেখেছি যে ইতিমধ্যেই শেষ করা হয়েছে শেষ মুহূর্তের প্রচারণা। আমি বিএনপি এবং আওয়ামী লীগের দুজন প্রার্থীর সাথে কথা বলেছি। ওনারা একটা কথা আমাদেরকে জানিয়েছেন যে তারা নির্বাচনের যে আচরণবিধি আছে সেই আচরণবিধি মেনেই কিন্তু তারা এই কাজটি চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কোনোভাবে যেন নির্বাচনী আচরণবিধি ভায়োলেট না করা হয় সেক্ষেত্রে তারা আগেভাগেই প্রচারণা শেষ করে ফেলেছেন। কাউন্সিলর প্রার্থীদের ক্ষেত্রেও সেরকমটি হয়েছে। নির্বাচনী এই প্রচারণার ক্ষেত্রে আওয়ামী লীগ প্রার্থী এই মুহূর্তে তার নিজের বাসায় অবস্থান করছেন। আর বিএনপির প্রার্থীর সাথে আমি কথা বলেছি, তিনিও আশেপাশে আছেন কিন্তু প্রচারণাটি ইতিমধ্যে সেরে ফেলেছেন। তবে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম এই এলাকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 8 নং এলাকায়, এই পৌর এলাকার 8 নং এলাকায় একটি ছোট ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে তিনি সেখানে অবস্থান করছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। সেই এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর শোনা গেছে। কি হয়েছে, কেন হয়েছে এটি জানার জন্য তিনি সেখানে অবস্থান করছেন। এছাড়া একটা জিনিস জানিয়ে রাখি যে আজকে কিন্তু এখানে বিজিবি অবস্থান করছে। আজকে এখানে বিজিবি এসছে নির্বাচনী পরিস্থিতি সুষ্ঠু এবং সুন্দর করার জন্য। বরিশাল বিভাগের 176টি ভোট কেন্দ্র আছে, সেই এর মধ্যে 118টি ঝুঁকিপূর্ণ হিসাবে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে 17টি পৌর এলাকায়। এই ছিল মোটামুটি এখানকার পৌর নির্বাচনের সর্বশেষ খবর এবং এখানকার যে সর্বশেষ যে নির্বাচনী প্রচারণা সেই সংশ্লিষ্ট খবরাখবর। আমরা এখন ফিরছি স্টুডিওতে। সৌমিত্র। সোহাগ, আপনাকে ধন্যবাদ হারুন আপনাকেও। দর্শক, সহকর্মী হারুনুর রশিদ ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা থেকে এবং ফিরদৌস সোহাগ ঝালকাঠির নলছিটি পৌরসভা থেকে জানাচ্ছিলেন শেষ মুহূর্তের প্রচারণা খবরাখবর। জানাচ্ছিলেন প্রচারণা ইতিমধ্যে শেষ করেছেন প্রার্থীরা এবং জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সংক্রান্ত অন্যান্য খবরাখবরও। যাচ্ছে অন্যান্য খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নির্বাচনী যুদ্ধে বিএনপি অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছে। বিকেলে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সারা দেশে সেনা মোতায়েনের দাবিও করেন। এ সময় তিনি অভিযোগ করে আরও বলেন, সরকার দলীয় ক্যাডাররা বিভিন্ন জায়গায় বিরোধীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে। ক্ষমতাসীনদের আচরণবিধি লঙ্ঘন রোধে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন নির্বাচন কমিশন। এর মাধ্যমে তারা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নিজেদের অসহায়ত্ব ও অক্ষমতাই প্রকাশ করেছে। আসন্ন পৌর নির্বাচনকেও প্রহসনে পরিণত করার সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচনী দায়িত্বে সেনা মোতায়েন অপরিহার্য হয়ে পড়েছে। আমরাও শেষ পর্যন্ত নির্বাচনী যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছি। দেশবাসীর প্রতি আমার আহ্বান, সবাই মিলে দলে দলে ভোট কেন্দ্রে হাজির হয়ে সর্বশক্তি দিয়ে নিজেদের
ভোটের মর্যাদা রক্ষায় আপ্রাণ চেষ্টা করবেন। এদিকে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনের যেদিন কথা শুরু হয়েছে সেদিন থেকেই বিএনপি এবং বিএনপি ঘেঁষা দলগুলি এই নির্বাচনকে আপনার বিতর্কিত করার চেষ্টা করছে। বিএনপি বিভিন্ন অভিযোগ করে থাকে যে আপনার প্রার্থীকে মনোনয়ন দাখিল করার সুযোগ দিচ্ছে না, হুমকি ধুমকি দিচ্ছে। এটার প্রত্যেকটা বিষয়ে আমরা আপনার ইনভেস্টিগেশন করেছি, তার একটার মধ্যেও আপনার সত্যতা আমরা পাইনি। এখনো উনি নির্বাচনে থাকবেন কিনা আমার সন্দেহ আছে, সেদিকেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেছেন, মিথ্যা অভিযোগ করে সরকারের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে নির্বাচন কমিশনের কাছ থেকে বাড়তি সুবিধা নিতে চায় বিএনপি। সকালে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মিথ্যা অভিযোগ করে সরকারি দলের উপরে চাপ সৃষ্টি করে বা নির্বাচন কমিশনের চাপ সৃষ্টি করে বাড়তি সুবিধা নেওয়া, আর দ্বিতীয়টা হলো যে এই নির্বাচনকে কেন্দ্র করে একটা বিভ্রান্তি তৈরি করা, যে এই বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের শেষ মুহূর্তে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ালেও যাতে জনগণ তাদের পক্ষে থাকে বা জনগণ তাদেরকে ভুল না বলে, এই অপকৌশলেই কিন্তু এই ধরনের বিভ্রান্তি করেছে। বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। তবে তিনি রাজনৈতিক দলগুলোকে তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। রাতে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই আহ্বান জানান। যেহেতু এটা পলিটিক্যাল নির্বাচন, কিছুটা পলিটিক্যালিও হচ্ছে, কাজেই সেখানে পলিটিক্যাল পার্টিরাও যাতে তাদের অনুসারীদের এবং প্রার্থীরাও যাতে তাদের সমর্থকদের নিয়ন্ত্রণে রাখেন এবং সুন্দর সুশৃঙ্খলভাবে একটি আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণের সহায়তা করেন, সেজন্য আমি সবাইকে আহ্বান জানাই। যতটুকু দরকার ছিল তার চাইতেও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আমরা মোতায়েন করেছি এবং আমরা মনে করছি যে এই ডিপ্লয়মেন্টে কোনো রকম অসুবিধা হবে না। দেখছেন রাত 11টার সময়। এদিকে পৌর নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে তালিকাভুক্ত সন্ত্রাসী ধরতে মাঠে নামছে যৌথ বাহিনী। এছাড়া ভোটের দিন প্রতিটি কেন্দ্রে 19 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সঙ্গে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে যুক্ত হচ্ছেন অতিরিক্ত একজন অস্ত্রধারী পুলিশ সদস্য। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করলে সহিংসতা এড়ানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের প্রতিবেদন। বুধবার পৌর নির্বাচন, আর কমিশন নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। মোট পৌরসভার 1/3 ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণের তালিকায় রেখেছে নির্বাচন কমিশন। পাশাপাশি আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে প্রায় 2029 জন সন্ত্রাসীর তালিকা তুলে ধরা হয়, যাদের ধরতে সোমবার থেকেই মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া নির্বাচনের আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খসড়া পরিপত্রে রাজশাহী ও রংপুর বিভাগে জঙ্গি হামলার আশঙ্কা করে এই দুই বিভাগের 69টি পৌরসভার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকতে বলা হয়েছে। সাধারণ কেন্দ্রগুলিতে যেখানে 7টি অস্ত্রের কথা বলা আছে, সেখানে গুরুত্বপূর্ণ কেন্দ্রে 8টি অস্ত্র বেশি থাকবে, পুলিশের একজন সদস্য। এর বাইরে মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যখন আমরা বৈঠকটি করেছি, তার ভিত্তিতেই আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে পরিপত্রটি জারি করা হয়েছে, মাঠ পর্যায়ে যারা এই আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন তাদের জন্য। তবে বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গি তৎপরতা বিশ্লেষণ করলে এই নির্বাচনে এ ধরনের হামলার আশঙ্কা কম, বরং নির্বাচন কেন্দ্রিক সহিংসতা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকার প্রতি গুরুত্ব দিলেন তারা। এই হামলাগুলো এখন মতো টার্গেটেড, এর সাথে আমি এখন পর্যন্ত নির্বাচন যে কানেক্টটা করতে পারছি না, কিন্তু আশঙ্কা থেকে যাবে। এটা এমন না যে একেবারে হতে পারে না, এমন না, হতে পারে। নাম্বারটা কিন্তু খুব বড় সিগনিফিকেন্ট বিষয় না। সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে যে তাকে কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যেতে পারে। এদিকে পৌরসভার বাসিন্দা নন এমন ব্যক্তিদের সোমবার রাতের মধ্যেই ওই এলাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
নিরাপত্তার স্বার্থে 31st নাইটে ঢাকা মহানগরীতে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে ব্রিফিংয়ে জানিয়েছে ডিএমপি। গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। 31st নাইটকে ঘিরে পুলিশের কাছে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, তবে এ ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এবারও 4 দেয়ালের ভেতরে 31st নাইট উদযাপন করতে হবে রাজধানীবাসীকে। উৎসব উদযাপনের জন্য ঢাকাবাসীর পছন্দের জায়গা হাতিরঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুলশান, বনানী, বারিধারা এলাকায় ঢোকা যাবে না রাত 8টার পর। এমনকি রাজধানীর কোনো উন্মুক্ত স্থানে করা যাবে না উৎসব। ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে প্রশ্ন ছিল, কেন এমন কড়া নিরাপত্তার ঘেরাটোপ? উৎসবই বা হবে কোথায়? উন্মুক্ত স্থানে কোনো উৎসব বা সমাবেশ করা যাবে না, তবে ইনডোরে যারা করতে চায় তাদের ব্যাপারে কোনো বাধা নেই। বরঞ্চ এই ঢাকা মহানগরীর বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, ক্লাব, সেইগুলোতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব। আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট হুমকি নেই, তবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইডি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমরা কাজ করে যাচ্ছি। যে কোনো ধরনের অগ্রিম তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করছি এবং যে কোনো তথ্য পেলে আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব। যে কোনো ধরনের লাইসেন্সকৃত গান নিয়ে কোনো উৎসবে বা কোনো সমাবেশস্থলে কেউ যেতে পারবে না। বিধিনিষেধ আরোপ হয়েছে রাজধানী সহ সারা দেশের হোটেল, রেস্তোরাঁর বারেও। 31 ডিসেম্বর সকাল 6টা থেকে 1 জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত এসব জায়গায় বন্ধ থাকবে মদের বেচাকেনা। দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এক ব্রিফিংয়ে জানিয়েছে এসব তথ্য। 31st নাইট উপলক্ষে 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে তার পরদিন সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের সকল বার বন্ধ থাকবে। যে কোনো অঘটনের চাইতে নিয়ন্ত্রিত উৎসব উদযাপনকেই শ্রেয় মনে করছে দুটি সংস্থা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। ব্লগার রাজীব হত্যা মামলার রায় ঘোষণা 31 ডিসেম্বর, এখনো মামলার প্রধান আসামি পলাতক। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন 2015 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক বাংলাদেশে ভাসমান বাগান কৃষিকে স্বীকৃতি দেওয়ার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। প্রধানমন্ত্রী এ সময় বলেন, নদীমাতৃক বাংলাদেশে ভাসমান কৃষি পদ্ধতিকে কাজে লাগানোর সুযোগ রয়েছে। বৈঠকে বাংলাদেশ থাইল্যান্ডের মধ্যে পর্যটন বিষয়ে চুক্তি সইয়ের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। ময়মনসিংহে ত্রিশালে বাস চাপায় মোটর সাইকেল আরোহী কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। এরা কম্পিউটার সায়েন্স বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান আসিফ এবং একই বিভাগের 1ম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। পুলিশ জানায়, সন্ধ্যা 6:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ত্রিশাল আসার পথে সদরে পেছন থেকে নেত্রকোমাগামী শাহজালাল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 1.5 ঘন্টা অবরোধ করে রাখে। পরে ঘটনার প্রতিবাদে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা দুজনেই মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয় রোড থেকে ঢাকা ময়মনসিংহ রোডে উঠে এরপরে ত্রিশালের দিকে একটু এগোনোর পরে পিছন থেকে শাহজালাল পরিবহন নামের একটি বাস তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পিষ্ট করে এবং সেইখানে স্পট ডেড হয় আব্দুল্লাহ আল মামুন এবং পরবর্তীতে মাহফুজুর রহমান আসিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে রাস্তায় মারা যায়। দেশীয় প্রযুক্তিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদেশি বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে তৈরি ইম্প্যাক্ট গ্রেনেড দিয়ে সারা দেশে হামলা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। মূলত যথাযথ তদারকি না থাকায় শিল্প কারখানার কাঁচামাল হিসেবে আমদানি করা বিস্ফোরক কালোবাজার থেকে কিনছে জঙ্গিরা। এ অবস্থায় বিস্ফোরক আমদানিকারকদের নজরদারি টানার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত গোপন নথিপত্র এবং বিস্ফোরিত বোমার আলামত পরীক্ষার পর আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিশ্চিত জঙ্গি সংগঠন জেএমবি বর্তমানে ইমপ্যাক্ট, ফ্র্যাগমেন্টেশন এবং 5 নামে 3 ধরনের বোমা তৈরি করছে। এর মধ্যে উপকরণ সহজলভ্য হয় ইমপ্যাক্ট গ্রেনেড তৈরি ও ব্যবহার করছে সবচেয়ে বেশি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলায় ব্যবহৃত সবগুলি ইমপ্যাক্ট গ্রেনেড। চট্টগ্রামে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম তাদের কাছ থেকে যে উপকরণ এবং বোমাগুলো পাওয়া গিয়েছিল, এর সাথে সারা দেশে উদ্ধারকৃত বোমার একটা সাদৃশ্য আছে। কিন্তু রিসেন্টলি মিরপুরে যেটা উদ্ধার হয়েছে, সেই বোমা বানানোর যে উপকরণ, সেই উপকরণগুলোর 4টেই আসে বাইরের থেকে। তারা মূলত এটা তৈরির জন্য পাওয়ার জেল ইউজ করে এবং এছাড়া অন্য অন্য বিস্ফোরকও তারা ব্যবহার করে। এবং এই যে বোমাটা, তারা এগুলোকে বলে ইমপ্যাক্ট বোমা। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক মূলত শিল্প কারখানা কাঁচামাল হিসেবে আমদানি করা হলো যথাযথ তদারকির অভাবে তা অন্যদের হাতে চলে যাচ্ছে বলে মনে করছেন এই ব্যবসায়ী নেতা। কেমিক্যাল আইটেম হিসেবে তারা এগুলো ইম্পোর্ট করে, বিস্ফোরক হিসেবে কেউ কিন্তু এগুলো ইম্পোর্ট করে না। একটা নীতিমালা করে কতটুকু প্রয়োজন মাল সেটুকু তাকে পারমিশন দিয়ে, এবং সেটা র মেটেরিয়ালসটা হিসেবে ওনার ফ্যাক্টরিতে ব্যবহার হচ্ছে কিনা সেটা যদি এনশিওর করা যায়, তাহলে আমার মনে হয় জঙ্গি বা বিভিন্ন নাশকতামূলক কাজে ব্যবহার হচ্ছে সেগুলি থেকে অনেকটা পরিত্রাণ পাবে। গ্রেপ্তারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে সম্পৃক্ত গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন জেএমবিতে অন্তত 10 থেকে 15 জন বোমা তৈরির কারিগর রয়েছে। আর এদের সবাইকে বোমা তৈরির প্রশিক্ষণ দিয়েছে ময়মনসিংহের ত্রিশালে পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া বোমা মিজান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাত 11টার সময় আরও থাকছে। অবশেষে সাফ মিশনে জয়ের দেখা পেল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে সাফাত রনির জোড়া গোলে ভুটানকে 3-0 গোলে হারিয়েছে মারুফুলের শিষ্যরা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। বেতন বৈষম্য নিরসন সহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি পূরণে চলতি সপ্তাহেই বৈঠক করবে বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ বৈঠকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী একথা বলেন। শিক্ষকের যে মর্যাদাটা, সেটা আমাদের শিক্ষকরা মনে করতেছেন এই বেতন কাঠামো ইন্ট্রোডিউস করার ফলে সেটা যথাযথ হচ্ছে না। আমরা চাই না যে আমাদের শিক্ষকরা ধর্মঘটে যান, আমরা চাই না কোনো আন্দোলনে যাইতে হোক। এটা আমাদের জন্য খুবই অপ্রীতিকর। সেজন্য আমরা চাই যে একটা সমঝোতার মাধ্যমে সঠিক সমাধান, অর্থ সচিবের সাথে কথা বলছি, অর্থমন্ত্রীর সাথে কথা বলতেছি, যাতে করে আমাদের কমিটির মিটিং করে এবং তাদের কথাবার্তা আরও গুরুত্ব দিয়ে শুনে একটা সমঝোতায় আসা যায়, সেই চেষ্টা আমরা করব। এবং আমার ধারণা যে এতে অর্থ মন্ত্রণালয় সাড়া দিবেন এবং অর্থ সচিবও সহযোগিতা করবেন। তিনি আমাকে তো ব্লগার রাজীব হত্যা মামলা রায় ঘোষণার জন্য 31 ডিসেম্বর দিন ঠিক করেছেন আদালত। বিকেলে এই মামলার দুই পক্ষের যুক্তিতর্ক শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3 রায় ঘোষণার এই দিন ধার্য করেন। 2013 সালের শাহবাগ আন্দোলন শুরুর 10ম দিনে 15 ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ধর্মীয় উগ্রবাদীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের তদন্তে উঠে আসে। গত 18 মার্চ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু করেন আদালত। মামলার প্রধান আসামি ছাড়া সবাই এই মামলায় কারাগারে আছেন। ব্লগার রাজীব হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে ঢাকা 3 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। আবারও পৌর নির্বাচনের খবর। বাগেরহাটে স্বতন্ত্র মেয়র প্রার্থী মিনা হাসিফুল হাসানের সমর্থকদের বহনকারী গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়ি চালক সহ 4 জন আহত হয়েছেন। বিকেলে শহরের হাড়িখালিতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাগেরহাট পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী হাসিবুল হাসানের সমর্থকরা বিকেলে 2টি ভাড়া মাইক্রোবাস নিয়ে নির্বাচনী প্রচার চালাতে যায় হাড়িখালি যান। এ সময় তারা হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছালে মোটরসাইকেলে এসে 6 যুবক তাদের গতিরোধ করে এবং মারধর শুরু করে। এক পর্যায়ে তারা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। এদিকে গাড়িতে যারা আগুন দিয়েছে তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নির্বাচনী প্রচারে আসার পরে তার এই অন্য সমর্থকের লোকজন তার আমার ড্রাইভারের মারিয়ে মাথাটা ফাটাই দেয় এবং গাড়িটা পুড়াই ফেলে। হাড়িখালি এলাকায় একটি মাইক্রোবাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে আছে। ঘটনাস্থলে কাউকে আমরা পাই নাই। ঘটনাটির উদ্ঘাটন সহ জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত আছে। ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টি করায় মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান।
বিকেলে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে অর্থনৈতিক মুক্তি বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। বাংলাদেশ ব্যাংকের বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, স্বাধীনতার 4 দশকে বাংলাদেশের অগ্রগতি এখন সারা বিশ্বে প্রশংসা পেয়েছে। যাদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করি না, সেই নেতৃত্বই যখন ইতিহাসকে বিকৃত করবার জন্য এরকম উদ্যোগ নেয়, তখন আমরা এই দেশটা বড়ই দুর্ভাগা মনে হয়। এত বছর পরে ইতিহাসের এই যে মৌল চেতনা, সেটা নিয়ে প্রশ্ন তোলাটা কতটা অবান্তর আপনারাই বিচার করবেন। ইতিহাস সবসময় সত্যিটাকেই অবলম্বন করে এবং সত্যকে আমাদের অনুসন্ধান করতে হবে। শিওরলি বাংলাদেশের প্রবৃদ্ধি এবং জাতীয় অগ্রগতির যে ভারতের চণ্ডীগড়ে একটি দোতলা ভবন ধসে অন্তত 6 শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এনডিটিভি জানায়, সোমবার শহরের 26 সেক্টর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ওই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ থেকে এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 12 জনকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধসে পড়া ভবনটির নিচে আরও অন্তত কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। साथ में लगे शराब के ठेके। সাব সুজুকি কাপের খবর। কেরালার ত্রিবান্ধম স্টেডিয়ামে বি গ্রুপের নিয়ম রক্ষার ম্যাচে ভুটানকে 3-0 গোলে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করে শুরু করেছেন বাংলাদেশের স্ট্রাইকার সাখাওয়াত রনি। আফগানিস্তান ও মালদ্বীপের কাছে হারের ফলে বাংলাদেশের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। একই চিত্র প্রতিপক্ষ ভুটানেরও। ম্যাচের শুরু থেকে আগ্রাসী হয়ে খেলতে থাকে বাংলাদেশ। 6 মিনিটে রনির ক্রস থেকে গোলের সহজ সুযোগ হারান তপু বর্মন। 8 মিনিটে সেই তপুর গোলে লিড পায় লাল সবুজের প্রতিনিধিরা। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল। তবে 13 মিনিটে রনি গোলের সুযোগ মিস করলে লিড বাড়াতে পারেনি বাংলাদেশ। 22 মিনিটে ডি বক্সের ভেতরে হেমন্তকে বাধা দিয়ে লাল কার্ড দেখেন ভুটানের ডিফেন্ডার চিমি দর্জি। প্রান্ত পেনাল্টি থেকে সাফে নিজের প্রথম গোল করে বাংলাদেশের হয়ে লিডটা দ্বিগুণ করেন সাখাওয়াত হোসেন রনি। দ্বিতীয়ার্ধের 66 মিনিটে দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করে রনি নিজের জোর গোল পূর্ণ করলে 3-0 গোলে এগিয়ে যায় মারুফুরের শিষ্যরা। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো অঘটন না ঘটায় ওই 3 গোলের ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনের প্রচারের শেষ সময়েও বিভিন্ন স্থানে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। কর্মী সমর্থক নিয়ন্ত্রণে রাখতে রাজনীতিবিদদের প্রতি সিএসির আহ্বান। নির্বাচন যুদ্ধে অবিচল থাকার সিদ্ধান্ত বেগম জিয়ার। কেন্দ্র দখল ঠেকাতে দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান। বিএনপি নির্বাচনে শেষ পর্যন্ত থাকে কিনা এখনো সংশয় আওয়ামী লীগের। নেতারা বললেন, বিতর্কিত হলে দায় নিতে হবে সবাইকে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে তালিকাভুক্ত সন্ত্রাসী ধরতে মাঠে যৌথ বাহিনী দায়িত্ব পালন করলে সহিংসতা এড়ানো সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। এবং 31st নাইটকে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই ব্রিফিংয়ে ডিএমপি। সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না, নিষিদ্ধ বৈধ অস্ত্র বহনও। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।